সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো এবং আমরা যে ভিডিও ক্লাসগুলি দিচ্ছি সেগুলি তোমরা দেখে ঠিক মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকের ক্লাসের মাইক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার 2 কনজিউমার বিহেভিয়ারের চতুর্থ লেকচার। এর আগে 3টা লেকচার ছিল অনেক আগে ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসের উপরে। তো আজকে ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসেরই চতুর্থ ক্লাস। আজকে আমরা দেখব যে এঞ্জেল কার্ভ কি, বা এঞ্জেল কার্ভ একটা নর্মাল গুডস থেকে কিভাবে একটা নর্মাল গুডসের ক্ষেত্রে এঞ্জেল কার্ভের শেপটা কি ধরনের হয়। তো চলো আজকে আমরা আমাদের আলোচনা পর্বেই চলে যাচ্ছি। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে যে নর্মাল কমোডিটি অ্যান্ড এঞ্জেল কার্ভ, অর্থাৎ স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে এঞ্জেল কার্ভের শেপটা কোন ধরনের হবে। তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকে, সি পার্ট, বি পার্ট, এ পার্ট, বি পার্ট, সি পার্ট। তাহলে এমন হতে পারে যে বি পার্টের মধ্যেও কিংবা সি পার্টের কোনো একটা অংশে এই প্রশ্নটি আসতে পারে। তো প্রশ্নটি আসতে পারে এর জন্য তোমাদেরকে প্রশ্নটি একটু আজকে ক্লাসে আলোচনা করব, তোমরা প্রশ্নটি শিখে রাখবে। তো শুরুতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এঞ্জেল রেখা কাকে বলে, বা এঞ্জেল রেখাটা আমরা কিভাবে পাই, কোন জায়গা থেকে এঞ্জেল রেখার উৎপত্তিটা কি, কেন এটার নাম এঞ্জেল কার্ভ। দেখো যে তোমরা এখানে লক্ষ্য করো যে এঞ্জেল রেখা বা এঞ্জেল কার্ভটা কাকে বলে বা কিভাবে এই এঞ্জেল কার্ভটা আসলো আমরা একটু দেখে নিচ্ছি। যে সকল পণ্যের উপর আয় প্রভাব কি ধনাত্মক সেগুলিকে স্বাভাবিক পণ্য বলে। সেগুলিকে কি বলে? সেগুলিকে বলে স্বাভাবিক, এখানে বানানটা একটু ঠিক করে নিবা, এখানে স্বাভাবিক, এই বানানটা ক হবে, স্বাভাবিক পণ্য। তো স্বাভাবিক পণ্য অর্থাৎ যে সকল পণ্যের উপর আয় প্রভাব ধনাত্মক, আয় প্রভাব যে সকল, আমরা এর আগের ক্লাসে দাম প্রভাব সমান হচ্ছে কি, দাম প্রভাব সমান হচ্ছে বিকল্প প্রভাব যোগ আয় প্রভাব। তো আমরা আয় প্রভাবের উপর আলোচনা করেছি। তোমরা যদি 3 নম্বর লেকচারটা দেখো সেখান থেকে তোমরা আয় প্রভাব, দাম প্রভাব এবং বিকল্প প্রভাব সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তো আজকে দেখো আমাদের স্বাভাবিক পণ্য তো কয়েক ধরনের আছে। তো স্বাভাবিক যেটা নর্মাল গুডস যেটা বা নর্মাল কমোডিটি যেটা, সেই নর্মাল কমোডিটির ক্ষেত্রে এঞ্জেল রেখাটা কোন ধরনের আকৃতির হয় বা আমরা কিভাবে অঙ্কন করব সেটা আজকে আমাদের আলোচনার বিষয়। তো যে সকল পণ্যের উপর আয় প্রভাব ধনাত্মক সেগুলোকে স্বাভাবিক পণ্য বলা হয়। যে সকল পণ্যের উপর আয় প্রভাবটা হচ্ছে কি পজিটিভ, আয় প্রভাবটা পজিটিভ, সেটাকে স্বাভাবিক পণ্য বলা হয়। তাহলে অন্যান্য অবস্থা স্থির রেখে, অর্থাৎ পণ্যের দাম, ভোক্তার রুচি ও পছন্দ এগুলি অপরিবর্তিত থাকবে। এগুলি অপরিবর্তিত রেখে আয় বাড়লে ভোগের পরিমাণ বাড়ে এবং আয় কমলে ভোগের পরিমাণ কমে। তাই স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে আয় ভোগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আয় ভোগ রেখা, ইনকাম কনজামশন কার্ভ, অর্থাৎ আইসিসি কার্ভ। আমরা আইসিসি কার্ভের নাম অনেকেই জানি, এটার বাংলা হচ্ছে আয়
ভোগ রেখা বা ইনকাম কনজাম্পশন কার্ভটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়? অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে শুধুমাত্র আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার কি হয়? ভোক্তার ভোগের ক্ষেত্রে যে পরিবর্তন হয়, অর্থাৎ আয় যদি কমে তাহলে কি হয়? ভোগের পরিমাণ কমে, আয় যদি বাড়ে তাহলে ভোগের পরিমাণটা বাড়ে। এক্ষেত্রে আয় এবং ভোগের মধ্যে যে সম্পর্ক পজিটিভ সম্পর্ক, সেজন্যই মূলত আয় ভোগ রেখাটা ডান বা দিক থেকে কি হয়? বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ আপার স্লোপিং হয়। আয়ের পরিবর্তনের ফলে চাহিদার এ পরিবর্তন যে রেখার সাহায্যে দেখানো হয় তাকে কি বলা হয়? আয় চাহিদা রেখা বা এঞ্জেল রেখা। অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে এই যে আয়ের পরিবর্তন হচ্ছে, এক্ষেত্রে আমরা কি দেখালাম? যে এক্ষেত্রে আয়ের পরিবর্তন হলে মানুষের ভোগের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আয় যদি বেড়ে যায় মানুষের কি চাহিদাটা বেড়ে যাচ্ছে, যার ফলে এখানে বলা যাচ্ছে যে আয়ের পরিবর্তনের ফলে মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে। আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় মানুষের, সেই যে পরিবর্তনটা যে রেখার মাধ্যমে দেখানো হয় সেটাকেই বলে এঞ্জেল কার্ভ। তাহলে আয়বুক রেখা বাম দিক থেকে ডান দিকে কি হয়? আয়বুক রেখাটা আমাদের যে আইসিসি কার্ভটা, সেই আইসিসি কার্ভ রেখাটা, সেই আইসিসি বা ইনকাম কনজাম্পশন কার্ভটা কি হয়? বা থেকে আমরা জানি ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কেন হয়? আয়ের সাথে ভোগের সম্পর্ক হচ্ছে পজিটিভ, আবার আয়ের সাথে চাহিদার অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, এবং আয়ের সাথে চাহিদার সম্পর্কটাও হচ্ছে পজিটিভ। আয়ের পরিবর্তন হলে চাহিদার পরিমাণ, আয়ের পরিমাণ যদি বেড়ে যায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে, যেমন দ্রব্যের দাম, ভোক্তার রুচি পছন্দ, এগুলি অপরিবর্তিত রেখে আয়ের পরিবর্তনের ফলে কি হয়? চাহিদার পরিবর্তন হয়। অর্থাৎ আয় যদি বেড়ে যায় চাহিদার পরিমাণটা বেড়ে যায়, আয় যদি কমে যায় চাহিদার পরিমাণটা কমে যায়। আয় এবং চাহিদার মধ্যে হচ্ছে পজিটিভ সম্পর্ক, যার জন্য আমাদের যে এবং আয় এবং চাহিদার মধ্যে যে এই পজিটিভ সম্পর্কটা, এই সম্পর্কটা যে রেখার মাধ্যমে দেখানো হয় সেই রেখাটার নাম হচ্ছে এঞ্জেল রেখা। তাহলে আয় ভোগ এবং সেই রেখাটা, এর আগে আমরা দেখে আসছি যে মানুষের আয়ের যদি পরিবর্তন হয় কি হয়? ভোগের পরিবর্তন হয়, এবং আয়ের সাথে ভোগের সম্পর্ক হচ্ছে পজিটিভ সম্পর্ক, যার জন্য আইসিসি কার্ভটা কি হয়? আইসিসি কার্ভটা হয় আপার স্লোপিং, বা থেকে ডান দিকে কি হয়? ঊর্ধ্বগামী। এই আয়ভোগ রেখা বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে স্বাভাবিক পণ্যের আয় চাহিদা রেখা। এর ফলে স্বাভাবিক পণ্যের আয় চাহিদার রেখা বা এঞ্জেল রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। স্বাভাবিক পণ্যের যে চাহিদাটা সেটা কি হয়? বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। প্রথমে বলছে যে সকল পণ্যের উপর আয় প্রভাবটা হচ্ছে কি? ধনাত্মক। যে সকল পণ্যের উপর আয় প্রভাবটা হচ্ছে ধনাত্মক, সেই সকল পণ্যকে বলা হয় তাকে কি? স্বাভাবিক পণ্য বা নর্মাল কি? নর্মাল কমোডিটি। তাহলে স্বাভাবিক পণ্য, এই ক্ষেত্রে আমরা আগে স্বাভাবিক পণ্যটা জেনে নিলাম যে স্বাভাবিক পণ্য কি? স্বাভাবিক পণ্য হচ্ছে যে সকল পণ্যের উপর আয়ের প্রভাবটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, সেটাই হচ্ছে কি? স্বাভাবিক পণ্য বা নর্মাল কমোডিটি। আচ্ছা, তাহলে আয়ের প্রভাব হচ্ছে ধনাত্মক। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখেই আয়ের পরিবর্তন, অন্যান্য অবস্থার মধ্যে দ্রব্যের দাম, মানুষের অভ্যাস, রুচি, এগুলি অপরিবর্তিত রেখে মানুষের আয়টা যদি বেড়ে যায় তাহলে কি বেড়ে যায়? মানুষের কি? ভোগের পরিমাণটা বেড়ে যায়। আয়টা যদি কমে যায় তাহলে ভোগের পরিমাণটা কমে যায়। আয় এবং ভোগের মধ্যে কি হয়? পজিটিভ সম্পর্ক। সেই পজিটিভ সম্পর্কের জন্য আইসিসি যে রেখাটা আছে, ইনকাম কনজাম্পশন কার্ভ, আয় ভোগ রেখা, সেই রেখাটা বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, আয়ের পরিবর্তনের ফলে সাথে সাথে কি হয়? মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে। আয়ের পরিবর্তনের সাথে মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে পজিটিভ সম্পর্ক। অর্থাৎ আয় যদি বেড়ে যায় চাহিদার পরিমাণ বেড়ে যায়, আয় যদি কমে যায় চাহিদার পরিমাণটা কমে যায়। তাহলে আয় এবং চাহিদার মধ্যে যে পজিটিভ সম্পর্ক, সেই সম্পর্কটা যে রেখার সাহায্যে দেখানো হয় সেটাই হচ্ছে মূলত আয় চাহিদা রেখা বা এঞ্জেল রেখা। এখন প্রশ্ন হচ্ছে যে এই এঞ্জেল রেখাটা আমরা কিভাবে স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে অঙ্কন করব? আমরা আয়ভোগ রেখা যেটা, সেই আয়ভোগ রেখাটা বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার জন্যই মূলত আমাদের কি এই যে
আমাদের যে আয় চাহিদা রেখা সেটাও বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ এটার কি পজিটিভ সম্পর্ক। তো জার্মান অর্থনীতিবিদ আর্নেস্ট এঞ্জেল তার বাজেট সম্পর্কিত এক আলোচনায় ভোক্তার আয়ের সাথে চাহিদা সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেছেন। তাই পরবর্তীতে তার নামানুসারে এ রেখার নামকরণ করা হয় এঞ্জেল রেখা বা এঞ্জেল কার্ভ। এঞ্জেল রেখা বা এঞ্জেল কার্ভ। কেন এটার নাম এঞ্জেল হলো? এঞ্জেল হচ্ছে এটা জার্মান অর্থনীতিবিদ আর্নেস্ট এঞ্জেল তার বাজেট সম্পর্কিত এক বক্তব্যে তিনি ভোক্তার আয়ের সাথে চাহিদা সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেছেন। তাই পরবর্তীতে তিনি ভোক্তার আয়ের সাথে চাহিদার সম্পর্ক পজিটিভ সম্পর্ক দেখিয়েছেন, এবং এই ক্ষেত্রে ভোক্তার আয় যদি বাড়ে ভোক্তার ভোগের পরিমাণ বাড়ে, যার ফলে আইসিসি রেখাটা ঊর্ধ্বগামী হয়। আর আইসিসি রেখাটা ঊর্ধ্বগামী হওয়ার ফলে কি হয়, আমাদের যে আয় চাহিদা রেখা বা এঞ্জেল রেখা সেই রেখাটাও বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এবং অর্থনীতিবিদ আর্নেস্ট এঞ্জেল এই বিষয়টা নিয়েই তিনি প্রথম আলোচনা করেন, যার জন্য পরবর্তীতে উনার নামানুসারেই এই যে আমাদের যে আয় চাহিদা রেখা সেই রেখাটির নাম হয় কি এঞ্জেল কার্ভ। আর এখানে যে দেখো যে আইসিসি যে রেখাটা আছে সেই রেখাটা কি দেখায়? আইসিসি রেখাটা দেখায় মূলত কি দেখায়? আইসিসি রেখাটা দেখায় হচ্ছে ভারসাম্য বিন্দুগুলা। আইসিসি রেখাটা কিন্তু ভারসাম্য বিন্দুগুলি নির্দেশ করে। দুটি পণ্যের সংমিশ্রণে ভোক্তার ভারসাম্য বিন্দুগুলি হচ্ছে কি আইসিসি রেখা নির্দেশ করে, যার ফলে কি হয় আইসিসি রেখা থেকে আমরা এঞ্জেল কার্ভটা অঙ্কন করতে পারি। এখানে দেখো আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করব। এখানে দেখো আমি একটা চিত্র পাশাপাশি দুটি চিত্র। উপরের চিত্রটা হচ্ছে আইসিসি কার্ভ অর্থাৎ ইনকাম কনজাম্পশন কার্ভ। এই ইনকাম কনজাম্পশন কার্ভ থেকে কিভাবে এঞ্জেল কার্ভ পাওয়া যায় সেটা আমরা এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। প্রথম এ চিত্রটা বা ক এবং খ দুইটা চিত্র। তো ক চিত্রের মধ্যে দেখো ক চিত্রটা হচ্ছে কিসের? ক চিত্রটা হচ্ছে আইসিসি বা ইনকাম কনজাম্পশন কার্ভ, আর খটা হচ্ছে কি এঞ্জেল কার্ভ। এই ইনকাম কনজাম্পশন কার্ভটা কি দেখায়? ইনকাম কনজাম্পশন কার্ভটার প্রত্যেকটা বিন্দু দেখায় কি দুটি পণ্যের সংমিশ্রণে ভোক্তার ভারসাম্য বিন্দুগুলো নির্দেশ করে। ভোক্তার ভারসাম্য বিন্দুগুলো নির্দেশ করে বলেই আমরা এই আইসিসি কার্ভ থেকে স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে এই আইসিসি কার্ভ থেকে কি হয় এঞ্জেল কার্ভটা অঙ্কন করা যায়। তো প্রথম চিত্রে দেখো, প্রথম যে চিত্রটা, প্রথম চিত্রে কি? প্রথম চিত্রের ব্যাখ্যায় আমরা দেখি যে চিত্র এ বা ক চিত্রে ভোক্তা প্রথমে কি করে? দেখো চিত্রের মধ্যে আমরা জানি যে এই চিত্রে নিরপেক্ষ রেখা কি দেখায়? নিরপেক্ষ রেখা দেখায় দুটি পণ্যের সংমিশ্রণ, অর্থাৎ এক্স একটা পণ্য এবং ওয়াই একটা পণ্য। স্বাভাবিকভাবে দুই এক্সিসে হচ্ছে দুইটা পণ্যের সংমিশ্রণ নির্দেশ করে হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। তাইলে এখানে দেখো প্রথম ইনডিফারেন্স কার্ভ হচ্ছে দুইটা, বাজেট রেখা হচ্ছে দুইটা। এবি একটা বাজেট রেখা, তারপর হচ্ছে সিডিআর একটা বাজেট রেখা। তারপরে এখানে IC1 হচ্ছে প্রথম নিরপেক্ষ রেখা, IC2 হচ্ছে দ্বিতীয় নিরপেক্ষ রেখা। তো আমরা জানি বাজেট রেখার যে বিন্দুতে নিরপেক্ষ রেখাটা বাজেট রেখার যে বিন্দুতে বাজেট রেখাটা নিরপেক্ষ রেখার যে বিন্দুতে স্পর্শক হয় সেই বিন্দুটাই হচ্ছে কি ভারসাম্য বিন্দু। তাহলে প্রথম চিত্রের মধ্যে দেখো চিত্র অনুযায়ী যে ভোক্তা প্রথমে এবি বাজেট যে লাইনটা আছে সেই বাজেট লাইনে ভোক্তা প্রথমে কি ভারসাম্য লাভ করে। এক্ষেত্রে পণ্যের দাম এবং অন্যান্য অবস্থা অপরিবর্তিত। আমরা কি বলছি? পণ্যের দাম এবং অন্যান্য অবস্থার মধ্যে ভোক্তার আয় না, পণ্যের দাম, ভোক্তার অভ্যাস এবং রুচি এগুলি অপরিবর্তিত রেখে শুধুমাত্র আয়ের পরিবর্তন হয়। ভোক্তার আয় যদি বাড়ে তাহলে কি হয়?
তাহলে আমাদের বাজেট রেখাটা কিন্তু শিফট করে। প্রাথমিক অবস্থায় এবি বাজেট লাইনের IC1 নিরপেক্ষ রেখাটা এবি বাজেট লাইনকে এই বিন্দুতে স্পর্শ করে এবং এই বিন্দুটাই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। কিন্তু অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে ভোক্তার আয় যখন বেড়ে যায় তখন কি হয়, আমাদের বাজেট রেখাটা এবি রেখার প্যারালালি ডান দিকে শিফট করে। তাহলে নতুন বাজেট রেখা হয় কি সিডি বাজেট রেখা। তাহলে সিডি বাজেট রেখাটি IC2 নিরপেক্ষ রেখাকে এফ বিন্দুতে ছেদ করে, যার ফলে এফ বিন্দুটা হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু। এভাবে ই এবং এফ ভারসাম্য বিন্দুগুলা যোগ করে আমরা যে রেখাটি পাই সেই রেখার নামই হচ্ছে ইনকাম কনজাম্পশন কার্ভ। তোমাদের এক্ষেত্রে আমি আবার বলছি, তোমাদের মনে রাখতে হবে এখানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ দাম, ভোক্তার অভ্যাস এবং রুচি এগুলি অপরিবর্তিত রেখে শুধুমাত্র ভোক্তার আয়ের পরিবর্তন হবে। শুধুমাত্র ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে তার যে ভোগের পরিবর্তন হচ্ছে সেটাই দেখাচ্ছে হচ্ছে আইসিসি কার্ভ। অর্থাৎ আইসিসি রেখাটা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটা বিন্দু কি দেখাচ্ছে, দুটি পণ্যের সংমিশ্রণে ভোক্তার ভারসাম্য নির্দেশ করছে। এখন আমরা দেখব যে এই আইসিসি রেখা থেকে কিভাবে দুটি আইসিসি রেখা থেকে কিভাবে অর্থাৎ এই আইসিসি রেখা থেকে এই আইসিসি রেখাটি আয় পরিবর্তনের কি এখানে দেখা যায় যে আইসিসি রেখাটা কি, আইসিসি রেখার প্রতিটি বিন্দু কি দেখাচ্ছে, আইসিসি রেখার প্রতিটা বিন্দু দেখাচ্ছে যে ভোক্তার অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কি হচ্ছে, ভোক্তার অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে শুধুমাত্র ভোগের আয়ের পরিবর্তনের ফলে কি হচ্ছে, তার ভারসাম্য বিন্দুগুলির পরিবর্তন হচ্ছে মানুষের, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন হচ্ছে। প্রাথমিক ভারসাম্য বিন্দু হচ্ছে তার ই বিন্দু, সেটা এবি বাজেট লাইনে। তারপরে যখনই অন্যান্য অবস্থা অপরিবর্তিত রাখে ভোক্তার আয়টা বেড়ে গেছে তখন তার কি হয়, ভোগের পরিমাণটা বেড়ে গেছে, যার ফলে তার বাজেট লাইনটা সিডি বাজেট লাইনে শিফট করলো এবি বাজেট লাইনে প্যারালালি। তারপর হচ্ছে কি নতুন IC2 নিরপেক্ষ রেখাটা নতুন বাজেট রেখা সিডিকে এফ বিন্দুতে ছেদ করে স্পর্শ করে, সেই এফ বিন্দুটা হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু। তাহলে ই এবং এফ দুটা বিন্দু যোগ করে আমরা যে রেখাটি পেলাম সেই রেখাটা হচ্ছে আইসিসি বা ইনকাম কনজাম্পশন কার্ভ। তাহলে ইনকাম কনজাম্পশন কার্ভটা কি দেখাচ্ছে, বা ভোক্তার ভারসাম্যের প্রতিটা বিন্দু ভোক্তার ভারসাম্যের পরিবর্তন দেখাচ্ছে আয়ের পরিবর্তনের ফলে। তাইলে এখানে যেহেতু ভোক্তার ভারসাম্যের পরিবর্তন নির্দেশ করে, তাইলে এই রেখার তথ্য থেকেই কি করা যায়, অ্যাঞ্জেল রেখাটা অঙ্কন করা যায়। দ্বিতীয় চিত্রটি তোমরা লক্ষ্য করো যে দ্বিতীয় চিত্র হচ্ছে আমরা এখান থেকেই এক নম্বর চিত্রের এই যে সংমিশ্রণ যে ভারসাম্য বিন্দুগুলি পাওয়া গেছে সেখান থেকেই কিন্তু আমরা দ্বিতীয় চিত্রটা অঙ্কন করেছি। দুই নম্বর চিত্রে দেখো, দুই নম্বর চিত্র হচ্ছে এবি বাজেট রেখা অনুসারে, অর্থাৎ এবি যে প্রথম বাজেট রেখাটা, এবি বাজেট রেখা অনুসারে ভোক্তার আয় কতটুকু হচ্ছে, ভোক্তার আয় হচ্ছে ওয়াই নট। এবি বাজেট রেখা অনুসারে ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু, এবং এই বরাবর যদি আমরা একটা লাইন টানি, এখানে দেখো আমি এখানে ডট ডট দিয়ে উপর থেকে নিচে সরাসরি নিচে একটা লাইন যদি টানি, তাহলে এভাবে লাইনগুলো যদি যোগ করি তাহলে আমরা কি পাই, তাহলে এখানে আয় হচ্ছে অ্যাঞ্জেল রেখার দুই পাশে, এক পাশে হচ্ছে পণ্যের চাহিদা, আরেক পাশে হচ্ছে আয় দেখানো হয়েছে। এখানে ছিল কি দুটি পণ্যের সংমিশ্রণ। ইনকাম কনজাম্পশন কার্ভে তোমরা এটা খেয়াল রাখবে যে ইনকাম কনজাম্পশন কার্ভের মধ্যে দুটি পণ্যের সংমিশ্রণ দেখায়, আর এখানে হচ্ছে এখানে কি এক পাশে হচ্ছে এক্স পণ্যের চাহিদা, অন্য পাশে হচ্ছে আয়।
তাহলে পণ্যের চাহিদা এবং এদিকে হচ্ছে আয় দেখানো হয়েছে। আচ্ছা, তাইলে কি এখানে দেখো যে প্রথম বাজেট এবি, যদি প্রথম বাজেট লাইন যেটা, সেই বাজেট লাইন যদি আমরা এবি বাজেট লাইন রেখা অনুসারে কি হয়, ভোক্তার আয়, এইভাবে যদি লাইন আমরা সরাসরি টানি, ভোক্তার আয় হচ্ছে ওয়াই নট। এক্ষেত্রে পণ্যের চাহিদার পরিমাণ হচ্ছে ওএম। আয় এবং এই চাহিদা সম্পর্কটাকে কি ই1 বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার সিডি বাজেট রেখা অনুসারে ভারসাম্য বিন্দু হচ্ছে এফ, এবং এফ বরাবর যদি লাইনটা নিই আমরা, এবং দেখো এখানে যদি যোগ করি তাহলে কি হয়, এখানে পাওয়া যায় যে ও ওয়াই আয়ের হচ্ছে কি ও ওয়াই1 পরিমাণ হচ্ছে আয়, এবং এক্ষেত্রে পণ্যের চাহিদার পরিমাণ হচ্ছে কি ওএম1, আর এদিকে আয়ের পরিমাণ হচ্ছে ও ওয়াই1। আর প্রথম যখন বাজেট রেখাটা, আমি আবার বলছি, এবি বাজেট রেখা অনুসারে ভারসাম্য বিন্দু এ এবং ই, এবং ই বরাবর যদি আমরা লাইন টানি, নিচের রেখাটা আমরা একটা বিন্দু পাই। এখানে দেখো, এখান থেকে ইনকাম, তখন কি আয়টা হচ্ছে ও ওয়াই নট বা ওয়াই নট পর্যন্ত, ওয়াই নট হচ্ছে আয়, তখন হচ্ছে পণ্যের চাহিদার পরিমাণ হচ্ছে ওএম। যখন আয় অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে আয়ের পরিমাণ বেড়ে গেল, তখন কি হয়, মানুষের চাহিদার পরিমাণটা বেড়ে যায়। আমরা জানি আয় এবং পণ্যের চাহিদার মধ্যে সম্পর্ক হচ্ছে পজিটিভ সম্পর্ক। তাইলে এখানে দেখো, তাইলে যেহেতু অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে আয় বেড়ে যাওয়ার ফলে ভোক্তার কি হয়, ভোগের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তার মানে কি তার চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে এফ, এবং এফ বিন্দু থেকে বরাবর আমরা যদি লাইন টানি, তাহলে দেখো, এবং এই পাশে টানি, তাহলে দেখো তখন তার আয় হচ্ছে কত, ও ওয়াই1, এবং তার পণ্যের চাহিদার পরিমাণ হচ্ছে ওএম1, এবং এই দুইটার সংমিশ্রণ কি এফ1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। তাহলে ই1 এবং এফ1 দুইটা বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পাচ্ছি, সেই রেখাটাই কি, দুইটা বিন্দু যোগ করে আমরা যে রেখাটি পাই, সেই রেখাটি কি, সেই রেখাটি হচ্ছে ইসি বা এঞ্জেল কার্ভ। এঞ্জেল কার্ভ কি, কেন এঞ্জেল কার্ভের, তাহলে এঞ্জেল কার্ভ কি দেখাচ্ছে, পণ্যের আয় এবং পণ্যের চাহিদার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা দেখাচ্ছে কি এঞ্জেল কার্ভ। তাহলে এঞ্জেল কার্ভের আয় এবং পণ্যের চাহিদার মধ্যে সম্পর্ক হচ্ছে পজিটিভ সম্পর্ক। সেই পজিটিভ সম্পর্কের জন্যই, অর্থাৎ আয়ের অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে আয় যদি বেড়ে যায়, পণ্যের চাহিদার পরিমাণ বেড়ে যায়, আয় যদি কমে যায়, চাহিদার পরিমাণটা কমে যাবে। তাহলে চিত্রতে আমরা সেই বিষয়টাই দেখতে পাচ্ছি যে আয় বাড়ার সাথে সাথে তার ভোগের পরিমাণটা, পণ্যের চাহিদার পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং উপরের চিত্রেও দেখি আমরা নিচের এঞ্জেল কার্ভটা অঙ্কন করেছি। তাইলে এই এঞ্জেল, জার্মান অর্থনীতিবিদ আর্নেস্ট এঞ্জেলের নামানুসারেই এই যে চাহিদা রেখাটা, এটা আয় চাহিদা রেখা, সেই চাহিদা রেখাটাকেই বলা হয়ে থাকে পরবর্তীতে এঞ্জেল, আর্নেস্ট এঞ্জেলের নামানুসারেই হচ্ছে কি এঞ্জেল কার্ভ। তাহলে এঞ্জেল কার্ভ কি দেখায়, আয় এবং পণ্যের চাহিদার মধ্যে পজিটিভ সম্পর্ক নির্দেশ করে। তাহলে এই1 এবং এফ1 যোগ করে আমরা কি পেলাম, যে ইসি যে রেখাটা, সেটাই হচ্ছে এঞ্জেল কার্ভ। তা আমি আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ যে কিভাবে একটা স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে এঞ্জেল কার্ভ অঙ্কন করা যায়। স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে কোনগুলি স্বাভাবিক পণ্য, স্বাভাবিক পণ্যটা হচ্ছে যেসব পণ্যের ক্ষেত্রে আয় প্রভাবটা হচ্ছে কি, যেসব পণ্যের ক্ষেত্রে আয় প্রভাবটা হচ্ছে ধনাত্মক, সেটাকেই বলা হয় থাকে স্বাভাবিক বা নর্মাল কমোডিটি। সেই নর্মাল কমোডিটির ক্ষেত্রে কি হয়, নর্মাল কমোডিটির ক্ষেত্রে আয় প্রভাবটা হচ্ছে, নর্মাল কমোডিটির ক্ষেত্রে আয় প্রভাবটা হচ্ছে পজিটিভ। সেই আয় প্রভাবটা পজিটিভ, এখানে যেখানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে আয়ের পরিবর্তন হলে মানুষের কি হয়, ভোগের পরিবর্তন হয়, অর্থাৎ মানুষের চাহিদার পরিবর্তন হয়। সেই জন্য কি হয়, আইসিসি রেখাটি যেহেতু দুটি পণ্যের সংমিশ্রণে বিভিন্ন বিন্দুতে কি ভোক্তার ভারসাম্য নির্দেশ করে, সেই জন্য আইসিসি রেখা থেকে আমরা এঞ্জেল কার্ভটা অঙ্কন করতে পারি, এবং এর তথ্য নিয়ে এঞ্জেল কার্ভটা অঙ্কন করা যায়। তাহলে নিচের চিত্রটা হচ্ছে আমাদের এঞ্জেল কার্ভ। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের এই দুটি চিত্রের ব্যাখ্যা আমি পাশে লিখে রেখেছি, যাতে তোমরা ব্যাখ্যাগুলি দেখে পড়তে পারো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লাসের মধ্যে কিছুটা বিঘ্ন ঘটায়, আমি দুঃখিত। তারপরেও ক্লাসের প্রশ্নটা তোমরা ভালোভাবে ক্লাসটা দেখে তোমরা প্রশ্নটা শিখে নিবে। প্রশ্নটা তোমাদের সি পার্টে বা বি পার্টে যে কোনো এক পার্টে পরীক্ষায় আসতে পারে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।